আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সম্মানিত শিক্ষানবিশ আইনজীবী ভাই, বার কাউন্সিল এক্সাম ডক্টরের পক্ষ থেকে আপনাদের শুভ কামনা করছি। সেই সঙ্গে আমি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি, যেন আপনাদের যা প্রয়োজন আমি যেন আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দেন এবং আপনারাও যেন সুন্দরভাবে আয়ত্ত করতে পারেন, আপনাদের জন্য সেই দোয়াও করছি। সম্মানিত শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা, টেকনিক্যাল সমস্যার কারণে আগের সেশনটি আমি শেষ করতে পারিনি, আবার শুরু করছি। তো আপনারা মনোযোগী হবেন। আমি দি কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর 17 আদেশ থেকে আলোচনা করতে যাচ্ছি, যেখানে আপনার মুলতবি বা অ্যাডজর্নমেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। দি কোড অফ সিভিল প্রসিডিউরের 17 আদেশের 1 বলা হচ্ছে যে কোর্ট মে গ্র্যান্ট টাইম অ্যান্ড অ্যাডজর্ন হিয়ারিং। অর্থ হচ্ছে আদালত সময় মঞ্জুর করতে এবং শুনানি মুলতবি রাখতে পারেন। তো আদালত এই 1 বলা হচ্ছে যে এখানে মুলতবি রাখতে গেলে পরে যে বিষয়গুলো আপনার দেখাতে হবে, সাফিসিয়েন্ট কজ অ্যাট এনি স্টেজ এবং পার্টিস টু এনি পার্টি, পার্টিস অর টু এনি পার্টি, যে কোনো পক্ষগণকে অথবা যে কোনো পক্ষকে আপনার মুলতবি রাখতে সে আবেদন পাবে, সেটা মুলতবি রাখার আবেদন মঞ্জুর করতে পারে, কিন্তু সেখানে সাফিসিয়েন্ট কস্ট থাকতে হবে। 1-2 বলা হচ্ছে কস্ট অফ অ্যাজর্নমেন্ট, মুলতবির খরচ কেমন হবে। মুলতবির খরচ সাপেক্ষে সেটি আদালত বিবেচনা করবে মুলতবির খরচ কেমন হবে, এবং কোর্ট শ্যাল ফিক্স এ ডে ফর দ্য ফার্দার হিয়ারিং, এবং পরবর্তী শুনানির জন্য আদালত একটি সময় নির্ধারণ করবে। তবে শর্ত এখানে একটা আছে যে একবার যদি শুনানি শুরু হয়ে থাকে, তবে এই শুনানি শুরু হয়ে গেলে পরে আদালত সেটি আর স্থগিত করবে না সাক্ষীদের পরীক্ষা না হওয়া পর্যন্ত, এই শর্ত। এবং 1-3 বলা হচ্ছে যে উপবিধি 1 এবং 2 যাই থাকুক না কেন, কোনো পক্ষের অনুরোধে আদালত দুতরফা শুনানির আগে খরচ ছাড়া 4 বারের বেশি মুলতবি অনুমোদন করবে না। সেক্ষেত্রে আপনার এটি পূর্বে ছিল 6 বার, যেটি 10 এপ্রিল 2026 সালে সংশোধিত হয়েছে। এটি 2026 সালের 36 নম্বর আইন, দি কোড অফ সিভিল প্রসিডিউরের। এটি আপনার উপযুক্ত সীমার বাইরে অনুমোদন করলে উক্ত পক্ষকে নির্ধারিত সময়ের ভিতর অনূর্ধ্ব 200 টাকা এবং সর্বোচ্চ 1000 টাকা প্রদানে বাধ্য করিবেন। এই কথা বলা আছে দুতরফা শুনানির আগে। তাহলে দুতরফা শুনানির আগে আপনার খরচ ছাড়া। বাদী এটা মানতে অপারগ হলে কি হবে? বাদীর বেলা মামলা খারিজ হবে, আর বিবাদী যদি এটা করে আপনার মান্য করতে অপারগ হলে পরে একতরফা নিষ্পত্তি হবে। এই তবে খরচ দিলেও আদালত কোনো পক্ষকে 3টির বেশি অধিক মুলতবি অনুমোদন করবে না। খরচ দেওয়ার পরে কত আর পাওয়া যাবে, এই যে অনন্য 200 টাকা এবং সর্বোচ্চ 1000 টাকা, সেক্ষেত্রে খরচ দেওয়ার পরেও এখানে বলা হচ্ছে যে 3টির বেশি অধিক মুলতবি অনুমোদন করবে না। এটি আগেও 3টি ছিল। এবং 1-4 বলা হচ্ছে দুতরফা শুনানির পর্যায়ে কোনো পক্ষের অনুরোধে মুলতবি অনুমোদন করবে না। দুতরফা শুনানির পর্যায়ে কোনো পক্ষের অনুরোধে মুলতবি অনুমোদন করবে না, কিন্তু আবার শর্ত এখানে আছে যে সুষ্ঠু বিচারের স্বার্থে কোনো পক্ষকে অনুমোদন করলে নির্ধারিত সময়ের ভিতর ওই পক্ষকে অনন্য 200 টাকা এবং অনূর্ধ্ব 1000 টাকা ব্যয়ের খরচ অপর পক্ষকে প্রদান করতে আদেশ দিবে। এই জিনিসটা ভালো করে খেয়াল করবেন যে যদি মান্য করতে অপারগ হয়, বিবাদীর বেলায় মান্য করতে অপারগ হলে পরে সেটা আপনার খারিজ হবে, বাদীর বেলায় হলে পরে একতরফা। এটা মনে করবেন, ভালো করে মনে করবেন, যেটা মান্য করতে যদি অপারগ হয়, যে বিবাদী যদি মান্য করতে অপারগ হয় সেক্ষেত্রে হবে হচ্ছে একতরফা, আর বাদী যদি মান্য করতে অপারগ হয় সেক্ষেত্রে হবে হলো খারিজ, ওই আগের মতনই আপনার প্রথমে যেটি। আর একটু বিষয় আছে যে 1-5 বলা হচ্ছে যে দুটি পক্ষ যদি আবেদন করে সময়ের মুলতবির জন্য, এই ক্ষেত্রে কি হবে? খরচ তো অপর পক্ষ পাওয়ার কথা, কিন্তু দুই পক্ষই আবেদন করলো, তাহলে এক পক্ষের টাকা আর এক পক্ষ পাবে কি এভাবে? না, দুই পক্ষ যদি আবেদন করে, হয় অ্যাপ্লিকেশনস আর মেড বাই বোথ দ্য পার্টিস, তখন
সাস রেভিনিউ টু দ্য স্টেট, অর্থাৎ সেক্ষেত্রে রাষ্ট্র পাবে, রাষ্ট্রে এই টাকা জমা হবে রাজস্ব খাতে। এবং 1-6 বলা হচ্ছে যে আদালত কোনো কারণ রেকর্ড না করে মুলতবির রেকর্ড প্রদান করবে না। এবং 1-এর সাথে বলা হচ্ছে 3 এবং 4 বিধির অধীনে খারিজ কিংবা একতরফা নিষ্পত্তির জন্য 30 দিনের মধ্যে 2000 টাকা ব্যয়াদির খরচা জমা করে আবেদন করতে হবে। আদালত অপরপক্ষকে খরচের টাকা প্রদান করবেন এবং মামলা পুনর্বহাল হবে। এই একে আপনার 7টি উপশাখা ছিল। এখন 2, প্রসিডিউর ইফ পার্টিস ফেল টু অ্যাপিয়ার, ধার্য তারিখে কোনো পক্ষ যদি হাজির না হয়, ধার্য তারিখে যদি কোনো পক্ষই যদি হাজির না হয়, তাহলে 9 আদেশে যে বিধিগুলো বলা আছে সেই অনুসারে ব্যবস্থা না হবে। আপনাদের মনে আছে 9-3 বলা আছে যে কোনো পক্ষ যদি হাজির না হয় সেক্ষেত্রে খারিজ হবে। আর এর প্রতিকার হলো 9-4। তো বর্ণিত পন্থায় মামলা নিষ্পত্তি করবে 9 আদেশ অনুসারে, অথবা আদালত যা যুক্তিসঙ্গত মনে করে এমন আদেশ দিতে পারে। আর 3 বলা হচ্ছে কোর্ট মে প্রসিড নট উইথ স্ট্যান্ডিং আইদার পার্টি ফেলস টু প্রসিডিউর এভিডেন্স এটসেট্রা, বলছে যে কোনো পক্ষ সাক্ষ্য প্রদান করতে ব্যর্থ হওয়া সত্ত্বেও আদালত মামলার কার্যধারা গ্রহণ করতে পারে। এই তো যে পক্ষকে সময় মঞ্জুর করা হয়েছে সেই পক্ষ যদি আপনার সাক্ষ্য প্রদান করতে ব্যর্থ হয় তা সত্ত্বেও আদালত মামলার কার্যধারা গ্রহণ করতে পারে। এখানে আপনার 17 আদেশের 3 বলা হচ্ছে, তার মানে এখানে 1 এবং 2 এবং 3 আছে, এবং 1-এ আপনার 7টি উপশাখা আছে যে বিধিগুলো আমি আলোচনা করলাম। তো সম্মানিত শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা, 17 আদেশটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো আপনারাও বের করে দেখার চেষ্টা করবেন। ভালো থাকবেন। শুভরাত্রি।